আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই 5 আটা সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়। যে ইউনূসের সময় উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে। না, ইউনূস সরকারের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আছেন। ইউনূস সরকার যাদেরকে খায় খাতির করে অযোগ্য মেধাহীন কিন্তু নিজেদের পছন্দের কারণে নিয়োগ দিয়েছেন, এরকম লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন। ইংরেজি না জানে এরকম লোক ইংরেজের দেশে বসে চাকরি করছেন। ভাই মরে গিয়েছে সেজন্য ভাইয়ের রক্তের বিনিময়ে পদ জোগাড় করে লোকজন বিদেশে চাকরি করছেন। এইখানে পতিত বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে সবক দিচ্ছেন। এইখানে এক ধরনের উগ্রবাদী চেতনার লোক, মানবতাবাদী কবি নজরুলের ইনস্টিটিউটে বসে আছেন। বলে এরকম লোকের কি অভাব আছে নাকি? এবং এদেরকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। এদের সবাইকে বসিয়ে রাখা হচ্ছে। ইউনূস সরকারের একজন উপদেষ্টা এই সরকারের মন্ত্রী হয়েছেন। ইউনূস সরকারে রেখে যাওয়া শূন্য বিনিয়োগ, প্রায় শূন্য বিনিয়োগ আনতে পারা বিরাট চেয়ারম্যান বসে আছেন। কে নাই? ইউনূস সরকারের প্রিয় লোকেরা এই সরকারেরও প্রিয়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আর ইউনূস সাহেবের প্রতি যে কিছু লোকের প্রেম, এটা তো একেবারে অমর প্রেম। মানে এই প্রেম হচ্ছে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এই টাইপের প্রেম। তো ইউনূসের কোন অভিযোগের তদন্ত হয়েছে? এই যে ইউনূস সরকার এলএনজি টার্মিনাল তৈরি বা এলএনজি টার্মিনাল নিয়ে এসে বসানোর যে কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, যে কারণে এখন একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশ গ্যাস সংকটে নিপতিত হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, কারখানা বন্ধ হচ্ছে। এইসব সিদ্ধান্তের দায় ইউনূস সরকারের নাই? সেগুলো তো ইউনূস সরকারকে কেউ দিচ্ছে না। উল্টা যে এলএনজি টার্মিনালটাতে আগুন ধরেছে সেটার কোম্পানি যে অ্যাক্সেলারেট এনার্জি, সেটা সিইও কে বা সেটার প্রধানকে? সেটার প্রধান পিটার হাস। এবং একসময় আপনার মনে আছে কিনা জানি না, আমি এই কথাটা একটু বলতেই চাই। পিএল 480 চুক্তির অধীনে বাংলাদেশে গম আসার কথা ছিল, কিন্তু সেই গম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের সরকার বিপদে পড়লো। সেরকম অ্যাক্সিলারেট এনার্জির সঙ্গে আমাদের চুক্তি, তারা নিরবচ্ছিন্ন গ্যাস দিবেন, তারা যে গ্যাস দিতে পারছেন না, একটা আগুন ধরেছে বলে তারা যে রিডান্ডেন্ট আরেকটা এই ধরনের টার্মিনাল এনে দ্রুততম সময়ের মধ্যে সেখানে স্থাপন করে এটাকে ঠিক না করে তারা যে এটা মেরামত করে চালানোর চেষ্টা করছেন, এগুলা নিয়ে কি কোনো কথা হচ্ছে? কোনো কথা হচ্ছে না। উল্টা দেখবেন যে অ্যাক্সিলারেট আরো কন্ট্রাক্ট পাবে, কারণ আমেরিকার সঙ্গে একটা দাসত্ব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যে আমাদেরকে আমেরিকান কোম্পানি থেকে গ্যাস কিনতে হবে। এবং এই দাসত্ব চুক্তির আগেই কিন্তু আপনার মনে আছে এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এই যে বিডার চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাহেব বিদেশে গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ড্রিল বেবি ড্রিল। তিনি ওইখানে একটা ভুয়া একটা গ্যাস এক্সপ্লোরিং কোম্পানি, যেটা কিনা তখনও পর্যন্ত ঠিক মতো ব্যবসায় শুরু হয় না, ওইটার সঙ্গে চুক্তি করে ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন। না, এরকম কাপাকাপি তো আমরা অনেক শুনেছি। চীন থেকে এলেন, চীন থেকে আসার পরে বললেন যে একেবারে বিনিয়োগ ঢেলে পড়ছে, ডক্টর ইউনূসের জন্য সবাই অপেক্ষা করে আছে, নানান রাষ্ট্রের রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা কি চান ডক্টর ইউনূস তারা দিতে প্রস্তুত। ওনার যে প্রতি সপ্তাহে মিথ্যা কথা বলার, প্রতিদিন মিথ্যা কথা বলার লোকজন ছিল, ওনার জন্য একজন মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীদের দল নিযুক্ত করা হয়েছিল, যেটা ছিল তার প্রেস উইং। এই প্রেস উইংটা আসলে মূলত লায়ার্স উইং, মিথ্যা বলার জায়গা ছিল। হেন মিথ্যা নাই, তারা সেটা বলে নাই। তারপরে তারা কি করেছে? তারপরে তারা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে মিথ্যা বলিয়েছে। উনি আরাকানিদের কাছে গিয়ে মিথ্যা বলেছেন, আমাদেরকে মিথ্যা বলেছেন, বিশ্ববাসীর কাছে মিথ্যা বলেছেন। ওনার মিথ্যা বলার আমার ধারণা যে একটা কারণ হতে পারে যে বয়স হয়েছে, উনি ভুলে যান, ভুলে গিয়ে উনি আবল তাবল বলেছেন হয়তো। দেখেন ওনার মিথ্যা বলি, 1 লাখ কেয়ার গিভার জাপানে যাবে, কয়জন গিয়েছে? লাখ লাখ দরখাস্ত এসেছে, এরপরে জায়গা পাওয়া যাবে না। তারা শুধু বলবে হ্যাঁ, কোথায় সেই দরখাস্তগুলা, কোথায়? লাখ লাখ তো দূরের কথা, দরখাস্তগুলো একটু পড়ে দেখতাম, তাই না? তারপরে উনি ডাক্তারদেরকে সমালোচনা করে উনি বন্দর দিয়েছেন। উনি চট্টগ্রাম গিয়েছেন, সেখানে গিয়ে উনি বলেছেন সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থা চাইবেন কেন, নিজেরা হাসপাতাল দেন, মালিক হন। উনি তরুণদেরকে চাকরি বাকরির ব্যবস্থা না করে জিরো আনএমপ্লয়মেন্ট নামের এক স্বপ্ন দেখিয়ে উনি কর্মসংস্থান সৃষ্টি না করে উনি বলেছেন উদ্যোক্তা হন। উদ্যোক্তা হবে ব্যাংকে গেলে ঋণ নাই,
পকেটে নাই টাকা, উদ্যোক্তা কি দিয়ে হবে, বাতাস দিয়ে নাকি গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়ে? উনি সেটা বলেন নাই। উনি নিজের প্রতিষ্ঠানের জন্য নানা রকম সুবিধা নিয়েছেন, যেটা সরাসরি স্বার্থের দ্বন্দ্ব। সেটা নিয়ে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সিএসআর এর টাকা উনি গণভোটের মধ্যে দিয়েছেন, সেটা আবার নিয়েছেন কে? ওনার সাঙ্গপাঙ্গ বদিউল আলম মজুমদার। সেটা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। যে লোকটা এই সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট, সে কি করে সরকারি প্রচার প্রচারণার টাকা নেয়? এটাও তো স্বার্থের দ্বন্দ্ব। ওনারই বিভিন্ন সময়ে ওনার বিভিন্ন কমিশনে থাকা ব্যক্তি, ওনার সঙ্গে গভীর বন্ধুত্বের ব্যক্তি ইফতেখারুজ্জামান সাহেব, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে যে ইউনূসের সময় দুর্নীতি বেড়েছে, অথচ উনি বলেছেন দুর্নীতি নাকি উনি কমাবেন। উনি জিরো আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আরো বলেছিলেন জিরো এমিশন এবং জিরো পভার্টি। ওনার সময় দারিদ্র বেড়েছে এবং এমিশন কি কমেছে ওনার সময়? উনি এমিশন কমানোর কথা বলেছেন, অন্যদিকে ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়েছেন, পরিবেশ দূষণের চূড়ান্ত করেছেন। এই ব্যাটারি রিক্সার ব্যাটারিগুলি পরিবেশকে সীসা দিয়ে আক্রান্ত করে। আজকে বিএনপি সরকার এসে একটা প্রকল্প দেখলাম সেদিন হাতে নিয়েছেন, যে সীসা মুক্ত করতে হবে, শিশুদেরকে সীসার হাত থেকে বাঁচাতে হবে, অথচ লক্ষ লক্ষ মতভেদে 40 লক্ষ ব্যাটারি রিক্সা এবং এই 40 লক্ষ ব্যাটারি রিক্সাতে 80 লক্ষ ব্যাটারি এবং এগুলি সব সীসা, সব অ্যাসিড, এগুলিকে দিয়ে গিয়েছেন। চোরাই বিদ্যুতের লাইন করে এই ব্যাটারি রিক্সা বিদ্যুৎ নিচ্ছে, আর এদিকে আমরা বিল দিয়ে বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এগুলি তো উনি করেছেন। তাহলে যোগসাজশটা কোথায়? আন্ডার টেবিল ডিলের বিষয়টি আমরা জানি না। আমরা যেটা দেখেছি, উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে, এইটুকুই। না, তাহলে সেই মার্কিন ডলারের বিক্রি করার দেশ নিয়ে আমাদেরকে চলতে হবে এখন? সেটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবেন, যারা রাজনীতিবিদ তারা সিদ্ধান্ত নেবেন। জনগণ তো ক্ষমতাহীন, জনগণের তো শুধু বলার আছে, জনগণ শুধু বলতে পারে যে চুক্তিটা করে গিয়েছেন এটা তো দাসত্ব চুক্তি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি কোথা থেকে বাজার করব এটা বলে দিচ্ছে কে? যে আমার কাছে মাল বিক্রি করে সে। এটা বলে দিয়ে বলছে তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে। এটা দাসত্ব চুক্তি না। আপনি পকেটে পয়সা নিয়ে বেরিয়েছেন, যেখানে সস্তায় মান সম্পন্ন পণ্য পাবেন সেটা কিনবেন। আপনি দাস চুক্তি করেছেন, যেখানে আপনাকে তার কাছ থেকে মাল কিনতে হবে। এখন মার্কিন ডলারে যে দেশ বিক্রি করা হলো, তাহলে সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, বা বর্তমান সরকারের কোনো দায় জানি না। আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ। আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি শুধু বলতে পারি যে আমার সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আমি শুধু অভিযোগ জানাতে পারি যে আমি কোন অত্যাচার কিংবা কোন ধরনের অবহেলা কিংবা কোন অপমানের শিকার হয়েছি। বিচার তো আমি করতে পারি না, সমাধান আমার দেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। আমি শুধু অভিযোগটা করতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন, একজন ধর্ষিতা অভিযোগ করতে পারে যে সে ধর্ষিতা হয়েছে, কিন্তু সে কি গিয়ে বলতে পারে এই ধর্ষণ থেকে তাকে বাঁচানোর জন্য কি উপায়? এটা নির্ধারণ করার কথা সমাজের সমাজপতিদের, এটা নির্ধারণ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের। তো আমি মানে জনগণ আক্রান্ত, জনগণ অবহেলিত, জনগণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা জনগণ বলতে পারে। সমাধানের দায়িত্ব কি জনগণ নিজের হাতে রেখেছে? এই অবস্থায় এসে বিএনপি সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা মানে আপনারও তো নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সুবিচার। তারা কেউ ইউনূস আর কেউ মঞ্জুরুল আলম পান না, এইভাবে বিচার না করে তারা যেন চিন্তা করেন, তারা যেন সুচিন্তিত সিদ্ধান্ত নেন। ওনার যে 18 মাসের কিংবা ওনার যে 17 মাসের কিছু বেশি যে শাসন, সেই শাসন নিয়ে একটা গণতদন্ত হয় না কেন? আজকে এই যে বাংলাদেশের তথাকথিত সুশীলেরা, যারা আওয়ামী লীগকে চেটে চেটে তাদের জিহ্বা ক্ষয় করে ফেলেছিলেন, সেই সুশীলেরা এখন কোথায়? কথাবার্তা আমরা বলতে গেলেই তো আবার আমাদেরকে কথিত সুশীল বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় ইউনূসকে সমালোচনা করা যাবে না, ইউনূস সকল সমালোচনার ঊর্ধ্বে। এটা কেমন কথা, তাই না? আওয়ামী লীগের সময় 5 কিছু সুশীল ছিল চিহ্নিত, আমরা সবাই তাদেরকে জানি, তারা তো গর্তে লুকিয়েছে। কিন্তু আরেক শ্রেণীর, তাদের চেয়ে বেশি মাত্রায় যেই 5 শ্রেণীর সুশীল জন্ম নিল, এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে অ্যাটাক করছে, আপনাকে অ্যাটাক করছে নানান ভাবে। তারা ইউনূসের গুণগান গাইছে, ইউনূসের গুণগান গাইতে গাইতে তাদের পদবি বাঁচানোর জন্য এখন এই সরকারেরও নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, প্রত্যেকটা সরকারের ভুল ত্রুটি আছে। তাদেরকেও মানে তাদের ভুল ত্রুটিগুলো কোথায় সেগুলো না চিহ্নিত না করে তাদের পাও চাটছে। এদের থেকে মুক্তিটা কোথায়? এই সুশীল তৈরি করার একক কৃতিত্ব আওয়ামী লীগের।
আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই 5-8 সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগের রাজনীতির অনেক ভুল আছে এবং সেই ভুল এবং সেই অন্যায়গুলি নিয়েও কথা বলা উচিত। আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা নিজেদের কোনো ত্রুটি দেখতে পায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কি করেছিল, এই সুশীল সমাজকে রীতিমতো ট্রল করেছে, রীতিমতো তাদেরকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং তারা নিজেদের একদল পেইড সুশীল সমাজ তৈরি করেছিল। এবং এই যে গোটা জাতির মুখ বন্ধ করিয়ে দিয়ে উন্নয়নের শাসন কায়েম করা, এসালামকে ধনী করা, এগুলার খেসারত এখন বাংলাদেশ দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকাকে নিয়ে গেছে আওয়ামী লীগের পালা এই চোরগুলি। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে পরিশ্রম করতে হয় না। আপনি 5 বছর ধরে একটা বাড়ি বানালেন, একটা লোক গিয়ে এক মুহূর্তে সেটাতে আগুন দিতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু এক মুহূর্তে তৈরি করতে পারে না। আপনার কথার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত। এবং ওই সময় আমরা সরাসরি বলেছি যে এক শ্রেণীর যে সুবিধাবাদী অলিগার্ক গোষ্ঠী তৈরি হয়েছিল, বিশেষ সুবিধাভোগী সাংবাদিক শ্রেণী তৈরি হয়েছিল, আমলাদের মধ্যে মানে কি বলে একটা যে চরম চরম স্বেচ্ছাচারী একটা আমলা শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছিল। সবই আমরা জানি, এগুলো এগুলো কোনো মানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। সেগুলির খেসারত দিতে হবে না? হামের টিকার খেসারত যেমন আমরা এখন দিচ্ছি, আওয়ামী লীগের এই বদমাইশিগুলির খেসারত তো আমাদেরকে দিতে হবে না। ওটা তো খেসারত দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক একই ধারা এখনো বলছে কিনা। এখন যারা সুশীল মানে কথিত সুশীলতা করছে, কথিত মানে একটা সুবিধাবাদী অবস্থায় থেকে তারা পা চাটছে, এটি কেন হতে দিচ্ছে? এটি কেন এখন কারণ এই হবে? সংস্কৃতি তৈরি করা হচ্ছে। আপনি 17 বছর 18 বছর ধরে এই যে সংস্কৃতি তৈরি করেছেন, এটা তো 2 বছরে যাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এখনো চলছে কিনা আপনি জিজ্ঞেস করছেন না, আমি আপনাকে উদাহরণ দিই। ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, এখন সেই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে 18 বছর চলতে থাকে, মানুষ 20 বছরও আছে, কিন্তু ক্যান্সার আছে। তো এই জন্য এরকম ক্যান্সার সহ বেঁচে থাকার একটা সমাজ তৈরি হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার, চাটাচাটির ক্যান্সার, এই মিথ্যা কথার ক্যান্সার, এই ক্যান্সার আমাদের সমাজে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে 17-18 বছরে, যেটা থেকে মুক্তি নাই, এমন অবস্থা তৈরি হচ্ছে। আপনি যাকে ইংরেজি শেখান নাই, আপনি যাকে 16 বছর ইংরেজি শেখান নাই, তাকে কি 6 মাসে ইংলিশ শেখাতে পারবেন? পারবেন না। অন্তত তাকে 3-4 বছর শেখাতে হবে। আপনি যাকে 16 বছর কমোড ব্যবহার করতে শেখান নাই, তাকে আর রাতারাতি কমোড ব্যবহার করা শেখাতে পারবেন? কারণ কমোডের উপর পাতুলে বসতে আরাম, আসলে কমোড ভেঙে যাক। তাহলে সেই ইউনূসের লোকজনই প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে। আওয়ামী লীগের যে অপসংস্কৃতি, সে তার ধারাবাহিকতা চলবে। তাহলে এই সরকার কি করবে? এই সরকারের আমরা কি এই এই সরকার এগুলি বদলাবে, আমাদের আশা হচ্ছে সরকার এই সরকার এগুলিকে বদল করবে। কিন্তু এই সরকার যেগুলি বদল করবে, সরকারের প্রধান যতই বলছেন না কেন, রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা লোকেরা কিন্তু সেই পরিবর্তনকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। ভারত দিচ্ছে, ভারত যাবে। ভারত যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরে, দলের ভেতরে এবং দলের বাইরে একটি গোষ্ঠী চেপে ধরছে প্রধানমন্ত্রীকে যে না, তোমাকে ভারত যাওয়া যাবে না। এটা এখন ওপেন সিক্রেট। এবং প্রধানমন্ত্রী হয়তো তাদেরকে সামলাতে পারছে না বা তাদেরকে তুষ্ট রাখার চেষ্টা করছে। এখন প্রতিবেশীর সঙ্গেও আমাদেরকে আমরা যে চোখে চোখ রেখে কথা বলবো, সেই চোখে চোখ রাখার সুযোগটাও তো আমরা পাচ্ছি না। আলোচনার টেবিলে বসে তো চোখে চোখ রাখতে হবে, কিন্তু আমি আপনার সাথে কথাই বলছি না, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, তাহলে চোখে চোখ রেখে কথা বলা হবে কিভাবে? চোখে চোখ রেখে কথা বলার এই যে বাক্যটি, এখানেই ভুল আছে। আপনি তো কোনো শত্রুতা করতে যাচ্ছেন না, মুষ্টিযুদ্ধও যাচ্ছেন না, প্রতিদ্বন্দ্বিতাও করছেন না। আপনি কথা বলবেন হাতে হাত রেখে, ঘাড়ে হাত রেখে, কারণ আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান। আপনি কথা বলবেন এমন একটা শারীরিক ভঙ্গিমায়, যে ভঙ্গিমাটা বন্ধুত্বপূর্ণ। আপনি শেক হ্যান্ডস করে কথা বলবেন, আপনি আই টু আই কথা বলবেন। আই টু আই কথা বলে কে? প্রতিদ্বন্দ্বীরা বলে। আই টু আই কথা বলে প্রতিযোগীরা। আই টু আই কথা বলে আপনি দেখবেন মোহাম্মদ আলী আর জো ফ্রেজিয়ার, তাই না? এটা তো কূটনীতির ভাষা না, চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি সবার সাথে চোখে চোখ রেখে গিয়ে কথা বলবেন? যান না, ট্রাম্পের সাথে একটু চোখে চোখ রাখেন দেখি, গু বের হয়ে যাবে। তাহলে
বিএনপি সরকার সম্বন্ধে আপনার তাহলে কি মানে মন্তব্যটা কি হবে? তারা কি বিশেষ কোনো গোষ্ঠীকে খুশি রাখতে গিয়েই তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে? বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি এমন একটা দল, বিএনপি খুবই ইনক্লুসিভ। বিএনপিতে বহু মত ও পথের লোকেরা আছে। ফলে বিএনপিকে সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে বিএনপির যে কোনো সিদ্ধান্ত তারা নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, এবং যে কারণে একটা ভালো সিদ্ধান্ত অনেক সময় ডিলেড হয়ে যায়, দেরি হয়ে যায়। তাদের ভিতরে বিভিন্ন সিম্প্যাথাইজাররা আছে, তাদের ভিতরে এমন লোকেরা আছে যারা জামাতকেও ভালোবাসে। ফলে আপনি দেখেন জামাত বিএনপিকে বলে এইটা না করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। জামাতের এনসিপিটা বলার কে? সরকার চালায় বিএনপি। ইন্ডিয়া যাবে না, বার্মা যাবে, থাইল্যান্ড যাবে না, হংকং যাবে, এটা ডিসাইড করবে বিরোধী দল। তারা তো কিন্তু তারা এমন বিষয়ে কথা বলে যে তাদের অনুমতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো না কোনো দেশে যেতে হবে, তাদেরকে খুশি না করে যেতে পারবে না কোথাও। নাহিদ ইসলামের নাই দেশ, সে জমিদার, নাই জমি সে জমিদার, মানে নাই পাতা সে বৃক্ষ। নিজের নাই 6টা আসন, জামাতের কোলে বসে আসন পেয়েছে। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে বলে এই শর্ত পূরণ না করলে আপনি কোথাও যেতে পারবেন না। এখন তারই বরং নেওয়া দরকার যে সে সকালবেলা ওইটা কি বলবে আর কি বলবে না। সে জামাতের অনুমতি নিয়ে চলে, আর সে কিনা প্রধানমন্ত্রীকে বলে যে আপনি এই কাজ না করলে আপনি ভারত যেতে পারবেন না। এখন তারা তো হুঙ্কার ছাড়বে, তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু সরকারের কাজটি কি? সরকারের কাজ হচ্ছে সকল এই ধরনের উস্কানি কিংবা সকল ধরনের প্রভাব বিস্তারের চেষ্টাকে ভালো করে সুচিন্তিত ভাবে চিন্তা করে কোনটা দরকার এবং কোনটা দরকার না সেটা ঠিক করা, এবং মানুষের জন্য যা প্রয়োজন সেটা করা। কারণ তাদের থিওরি তারা দিয়েছেন, তাদের থিম তারা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানে সরকারকে যেতে হবে, সরকার সেটা করবেন। আর ইউনূসের জঞ্জাল পরিষ্কার করবেন, আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করবেন, এটা তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে যে ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া দরকার সেইটা ক্ষেত্র বিশেষে পরিলক্ষিত হচ্ছে না। বিএনপির যে 31 দফা, সেই 31 দফাতেও উল্লেখ রয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিও যেটি উল্লেখ রয়েছে যে প্রশাসনের সব জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ যা করে গিয়েছিল, বরঞ্চ তার সেই সব জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে আরো আরো বেড়ে গেল অনিয়মের মাত্রাগুলো এবং ক্ষমতার অপব্যবহার গুলো। যেভাবে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, যেভাবে বিভিন্ন সংস্থার প্রশাসক দেওয়া হচ্ছে দলীয় লোকদেরকে, এই জায়গা থেকে আপনি কি বলবেন? মানে তাহলে আমরা আওয়ামী লীগ নিয়ে যে খারাপ কথা বলছি, আওয়ামী লীগের চেয়ে কুকীর্তি করা, মানে আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুব কঠিন। কারণ আওয়ামী লীগ একদিকে কুকীর্তি করেছে, আবার আমি 15 এক জায়গায় বছরের বেশি সময় ধরে করেছে, মানে 15 বছর ধরে নিয়মিত কুকীর্তি করেছে। আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুবই কঠিন। কিন্তু ডক্টর আওয়ামী ইউনূস কিন্তু লীগকে 1.5 সিম্পাথি বছরের মধ্যে দেখানোর আওয়ামী কোনো লীগ সুযোগ অনেক নাই। কিছু ছাড়িয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস কিন্তু 1.5 বছরের শাসনে অনেক কিছু ছাড়িয়ে গিয়েছিল। মানুষের মধ্যে ডক্টর ইউনূসের সাথে আপনি তুলনা করতে পারেন, কিন্তু দলীয়করণের কথা যদি আপনি বলেন, দলীয়করণ হতে পারে, কিন্তু বহু দলে মেধাবী লোক আছেন, তো দলের মেধাবীদেরকে দিলে তার কোনো অসুবিধা ছিল না। কিন্তু মেধার ক্রাইটেরিয়া কি, কোন যোগ্যতা এবং মেধা আপনি মেধা হিসেবে বিবেচনা করছেন, এটার উপর নির্ভর করে মেধার শাসন হবে কি হবে না। এখন আপনি যদি মেধার সঙ্গে দলের সম্পর্কের যুক্ত করেন যে দলেও থাকতে হবে মেধাবীও হতে হবে, তাহলে আপনি অধিকাংশ মেধা হারাবেন। অধিকাংশ মেধাবী লোকের কোনো দল থাকে না, তারা যে কোনো সময় যে কোনো কিছুই যেটা মেধা সেটা দিয়ে বিবেচনা করেন। এখন মুশকিল যেটা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে দলের সংশ্লিষ্টতা বেশি প্রাধান্য পাচ্ছে মেধার চাইতে, এবং এটা যদি হয় তাহলে দিনের শেষে জনগণ সাফার করে, আর তারপরে সাফার করে দল নিজেই। কেননা দল তার যে ডেলিভারেবল সেটা দিতে পারে না বা দেরি হয়, এবং সেই কারণে জনগণের সাথে সম্পর্ক খারাপ হয়। অতএব মেধাভিত্তিক শাসন এটা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে দলের সঙ্গে একটা বচসা কিংবা দলের সঙ্গে একটা তর্কের সৃষ্টি হতে পারে। এই জায়গাটা বিএনপি নেতৃবৃন্দ কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার বিষয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার শেষ প্রশ্ন, যে তাহলে আওয়ামী লীগের প্রতি যে এত অভিযোগ আমাদের, যারা ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিচ্ছেন নানান কারণে, সেই নানান কারণের মধ্যে তো এটিও একটি বিষয় যে দলীয়করণ, সর্বত্র দলীয়করণ ঘটেছিল। তা এখনো তো সে সর্বত্র দলীয়করণ, তো পার্থক্যটা কি হচ্ছে? এখনো দলীয়করণ আছে, যে এটা হচ্ছে ধারাবাহিকতা। আমি আপনাকে এই উদাহরণটা আগেও একবার দিয়েছি। আওয়ামী লীগ এগুলা শিখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে টিউটর অফ দ্য নেশন। যত ধরনের খারাপ জিনিস আসছে
এগুলা তারা শিখিয়েছেন, হাতে কলমে করেছেন, প্রমাণ দিয়েছেন, এবং এগুলা করে যে বেনিফিট হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এগুলা করলে তো বেনিফিট হয়, লাখ লাখ কোটি কোটি টাকা আয় করা যায়, যে কোনো সময় দেশ থেকে শত কোটি টাকা ব্যয় করে পালিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে রাজার হালে থাকা যায়। এই ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য যত ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার, সেই অ্যাকশনের জায়গাতে কেউই যেতে পারছে না। এটা যেতে পারতো একমাত্র ইউনূস, কারণ ইউনূসের কোনো দলের প্রতি তার লয়ালটি বা তার দলের প্রতি তার কোনো দায় ছিল না, তার তো দল নাই। তো উনি তৈরি করতে পারতেন মেধাবীদের দল। উনি কি তৈরি করলেন? উনি তৈরি করলেন সার্জিসার হাসনাতদের দল, উনি তৈরি করলেন নাহিদ ইসলামের দল, উনি তৈরি করলেন প্রেস উইং এর কতগুলি মিথ্যাবাদীর দল, উনি তৈরি করলেন ইউনূস সেন্টার থেকে নিয়ে এসে লোকজন দিয়ে একটা দল, উনি তৈরি করলেন ওনার উপদেষ্টাদের দল যারা কিনা নানান রকম উল্টাপাল্টা কাজ করে এবং কথাবার্তা বলে, এবং উনি তৈরি করলেন নিজের একটা দল, যে দল সারাদিন তাকে তোষামোদী করে। তো এই কাজটা তো উনি করতে পারতেন, আপনি সেটা তো উনি করেন নাই। আর এখন বিএনপি যে লেগেসি বহন করছে, এই লেগেসি তো ব্যুরোক্রেসির লেগেসি। এই ব্যুরোক্রেসির মধ্যে লোক আছে ভিন্ন মতের, এই বিচার ব্যবস্থার লোক আছে ভিন্ন মতের, এবং যদি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চায় বা রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা করতে গেলে তারা মেধাবী খুঁজছেন, কিন্তু 17 বছরে তো আওয়ামী লীগ কোনো মেধাবীকে নিয়োগ দেওয়া যায় নাই। কিন্তু যে দলীয়করণের কথা বলা হচ্ছে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এগুলো কিছু আওয়ামী লীগ শিখিয়ে গিয়েছে? এর আগে কখনো দলীয়করণ ছিল না, দুর্নীতি ছিল না, ছিল, ছিল। হ্যাঁ। সবচেয়ে কম দলীয়করণ কে করেছিল জানেন? এটা বললে আপনি দুঃখ পাবেন। সবচেয়ে কম দলীয়করণ করেছিল এরশাদ। না, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটা সত্য কথা, যাকে আমরা স্বৈরাচার বলি। হ্যাঁ, হ্যাঁ, যেটা সত্য সেটা তো বলতে হবে। আমি তো হ্যাঁ, এরশাদকে পছন্দ করি নাই, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা ভেবেছিলাম ওই কমটাই অনেক বেশি, সেটা ভেবে আমরা ভেবেছিলাম গণতন্ত্র আসবে। তো প্রথম প্রতিশ্রুতি কি ভঙ্গ হলো? কোন গণতান্ত্রিক সরকার রেডিও টিভিকে স্বায়ত্তশাসন দিল না, গণমাধ্যমকে স্বাধীনতা দিল না, অথচ 3 জোটের রূপরেখার মধ্যে ছিল যে গণমাধ্যম স্বাধীন হবে। আমি যখন গণমাধ্যমে কাজ করতে আসি, আমার নিশ্চিত ক্যারিয়ারকে দূরে ঠেলে কেন এসেছিলাম? কারণ আমি বিশ্বাস করতাম যে গণমাধ্যম স্বাধীন হবে এবং সেই স্বাধীন গণমাধ্যমে আমরা কাজ করতে পারবো। সেই গণমাধ্যমের দেখা আমি আমার এই পরিণত বয়সে এসে তো পেলাম না। তো এই প্রতিশ্রুতি ভঙ্গ কে করেছিল? এই রাজনৈতিক নেতৃবৃন্দরাই করেছিল। আর এই গত এই এরশাদের পতনের পরে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে কোন দল? তো এটার দায় নিতে হবে না আওয়ামী লীগকে? আওয়ামী লীগ 15 বছরে যেই অপকর্ম করেছে, যে দলীয়করণ করেছে, যে দুর্নীতি করেছে, সে অপকর্ম তো রাতারাতি দূর হবে না, এবং আমি সেটার উত্তর দিয়েছি পান্না আপনাকে, যে এটা দূর করার ক্ষেত্রে যে বাধাগুলি, সেই বাধাগুলি কোথায়? সেই বাধাগুলি আওয়ামী লীগ তৈরি করে রেখে গিয়েছে। এই দুর্নীতির রাজত্ব থেকে দেশকে নীতির রাজত্বে নিয়ে আসার জন্য যা করা দরকার সেটা আওয়ামী লীগই করে রেখে গিয়েছে। আওয়ামী লীগ যখন অভিযোগ করে যে সার্জিস হাসনাত সহ বহু লোক গুপ্ত ছিল এবং তারা এই গুপ্ত থেকে অনেক অত্যাচার করেছে, তো এই অত্যাচারকে অ্যালাউ করেছিল কে? আওয়ামী লীগই তো করেছিল। এই লোকগুলিকে গুপ্ত থেকে গুপ্ত অবস্থায় অত্যাচার শিখানো কে করেছিল? এখন এরা বের হয়ে এসে আওয়ামী লীগের উপরই তাদের শিক্ষা কাজে লাগাচ্ছে, বাপের বাসা কামড় দিচ্ছে। তো তাতে কি? এই কামড়ানো কে শিখিয়েছিল? তো এইটার দায় নিতে হবে না? এখন আপনি যদি বলেন এটাই কি চলবে, এই চালানোর ব্যবস্থা তো করে গিয়েছেন। না, কিন্তু আমি একটা এক্সাম্পল দিই, যে আমার সন্তান খারাপ, আমার সন্তান খারাপ, আমার সন্তান এলাকায় নানান ধরনের অপকর্ম করছে, কিন্তু আপনার সন্তান যখন এইসব অপকর্মে জড়িয়ে যাবে, তখন কি এই আমার সন্তানের উপরেই দোষ দিবেন? আপনার সন্তানের কোনো দোষ থাকবে না? হ্যাঁ, কারণ হামের জীবাণুই তো দোষ, নাকি যে হামে আক্রান্ত হইলো তার দোষ? হামের জীবাণু আপনি প্রডিউস করেছেন, অথবা আপনি দোষ নিবেন। আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে, আমি তারা বাঁচানোর জন্য কি করবো জানেন? আপনার বাচ্চার সাথে মিশতে দিব না। তাতে করে তো আপনার বাচ্চা ভালোই যাচ্ছে না। তো ঘটনাটা তো এটাই ঘটেছে। হামের জীবাণু তো আমি না, হামের জীবাণু হচ্ছে উনি। তো উনি হামের জীবাণু ছড়িয়ে রেখে যদি যান, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে? এই দুর্নীতির জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দুঃশাসনের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দলীয়করণের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন। আমি একটা উদাহরণ দেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে তাদের একটা পরিষদ ছিল, সেই পরিষদের কোনো নির্বাচন হতো না। উনি নিজে সিলেক্ট করতেন কে হবে নেতা, কে হবে উপনেতা। এই নেতা উপনেতাদেরকে উনি সিলেক্ট করতেন। এদের অতীত রেকর্ড হচ্ছে ডাইল খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এরকম লোক। ভালো কথা, ডাইল খোরকে উনি দিয়েছেন, নো প্রবলেম। সব ঠিক আছে, শিখে গেছে, এটিও অস্বীকার করার কিছু নেই। আমলাতন্ত্রের মধ্যে এটি চর্চা চলছে এবং সেই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না। কিন্তু আমি পরিবার দিয়ে উদাহরণ দিয়েছি, আমি বিএনপি যে বর্তমান যে অবস্থা দলীয়করণের, সেই জায়গাটা শুধু আমি বলতে চাচ্ছি যে এটা তো
বিএনপি ইচ্ছা করলেই দলীয় হাইকমান্ড থেকে বা নীতি নির্ধারণ যে পর্যায়ে যারা আছে ইচ্ছা করলেই যে জিনিসটা হয় না, এটা আমি আপনার কাছে ব্যাখ্যা করেছি। ইচ্ছা করলেই জিনিসটা হয় না, একটা দল এটা করতে পারে না, দলের অনেক প্রতিবন্ধকতা থাকে, এটার জন্য অপেক্ষা করতে হবে। ইচ্ছা করলেই হয় না, ইচ্ছা করলে যে হয় না, এটা আওয়ামী লীগ এসে আমাদেরকে এই গল্পটা শুনিয়েছিল যে ঠিক আছে এবার পারি নাই, আরেকবার ভোট ছাড়া নির্বাচিত হয়ে পারবো। প্রত্যেকবারই গল্প দিত, জিরো টলারেন্স এই শব্দটা আবিষ্কার করেছিল আওয়ামী লীগ। তো ইচ্ছা করলে হয় না, কিন্তু কাজটা শুরু করা যায়। আমরা শুরুটা দেখতে চাই, কালকেই হয়ে যাবে না, এই অস্থিরতা করলে হবে না। কারণ যে আবর্জনা রেখে যাওয়া হয়েছে এটা পরিষ্কার করতে 2-2.5 বছর 3 বছর লাগে, এটা বাস্তবতা।